মায়ের প্রতি ভালোবাসা এবং বাবার কথার দাম রাখতে পারবে তো রাজকুমার? হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটায় কথা বলতে চলে এসেছি রাজকুমার সিনেমাটাকে নিয়ে। অনেক দিন ধরেই দেখার ইচ্ছে ছিল এবং অলরেডি আজকে থেকে বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং করা শুরু করে দিচ্ছে খুব শীঘ্রই, মানে খুব তাড়াতাড়ি ওটিটিতে চলে এলো। এবং একটা সিনেমা যখন আমরা সিনেমা হলে দেখতে পারি না, যেহেতু মানে বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকায় সিনেমাটা রিলিজ দেওয়া হয়েছে, শুধুমাত্র ইন্ডিয়া বাদ দিয়ে, তো একটা আফসোস থাকেই। কিন্তু হ্যাঁ, যখন ওটিতেও আসে দেখতে ভালো লাগে যে হ্যাঁ অবশ্যই আমরা সিনেমাটা দেখতে পাচ্ছি। তো এই ভিডিওটায় আমি সিনেমার গল্প নিয়ে আলোচনা করব না, এবং মানে ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, এবং আমি সত্যি কথা বলতে কোনো রিভিউয়ার নই, কিন্তু আমার কোথাও গিয়ে যেই জিনিসগুলো মনে হয় এই সিনেমার বিভিন্ন দিক, স্ট্রাকচার, স্ক্রিন প্লে, যেগুলো আমার দেখে মনে হলো, আমি সেইগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটার মধ্যে। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ পুরো ভিডিওটা দেখো। এবং আরও একটা কথা, এই ভিডিওটা তাদের জন্যই যারা অলরেডি রাজকুমার দেখে ফেলেছো, কারণ যারা যারা হয়তো দেখোনি তাদের কাছে হয়তো কিছু স্পয়লার থাকবে এই ভিডিওটার মধ্যে, বিশেষ করে ক্লাইম্যাক্স নিয়ে বা বিভিন্ন দিকপত্র নিয়েও হয়তো স্পয়লার থাকলেও থাকতে পারে। এবং তার জন্যই আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ সিনেমাটা আগে দেখো, তারপরে এই রিভিউ ভিডিওটা দেখো। আমার কথাগুলো শোনো, আই থিঙ্ক রিলেট করতে পারবে, ব্যাপারগুলো বুঝতে পারবে বা ধরতে পারবে। তো চলো এবার মূল ভিডিওয়ে আসা যায়। রাজকুমার সিনেমা ডিরেক্টেড বাই হিমেল আশরাফ এবং প্রডিউসেড বাই ভার্সেটাইল মিডিয়া। কেমন হলো সিনেমাটা? আমি আবারও বলছি, সিনেমার গল্প নিয়ে আমি আলোচনা করতে আসিনি। সিনেমার বিভিন্ন দিকপত্র, ভালো দিক, খারাপ দিক, সেগুলো যেগুলো আমার মনে হলো সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আরও একটা বিষয়, কেন প্রিয়তমার মতো রাজকুমার সেই রকমভাবে ওয়ার্ক করলো না, সেই বিষয়টা নিয়েও একটু আলোচনা করব। তাই হয়তো ভিডিওটা বড় হবে। সিনেমার শুরুটা আমার কাছে সত্যি কথা বলতে খুব পজিটিভ লাগে, কারণ যেই রকমভাবে ইন্ট্রোটা শুরু হয়, আমি যদিও বা প্রত্যেকটা সিন, মানে যে সিনেমাটা যখন আমি দেখছিলাম, মানে যেই দিকগুলো বলা দরকার সবই টুকে রেখেছি, লিখে রেখেছি। তো সেই রকমভাবেই বলার চেষ্টা করছি যে ইন্ট্রোটা আমরা যেরকম দেখি, একজন প্রেমিকার জন্য খেজুরের রস নিয়ে যাচ্ছে, এবং সেই মোমেন্টটায় যে কমেডি এলিমেন্টসগুলো রাখা হয়েছে ডায়লগসের মাধ্যমে, সেটা বেশ ভালো। এবং যখন আমরা দেখছি সেই প্রেমিক খেজুরের রসটাকে পারবার জন্য, মানে গাছ থেকে পারবার সময় একটা কী বলবো হোঁচট খায় বা একটা সাংঘাতিক ব্যাপারের মুখোমুখি হয়, তখনই এন্ট্রি হয় আমাদের মেগাস্টার শাকিব খান অর্থাৎ রাজকুমারের। তো ক্যারেক্টারটা আসে, এবং এই যে ব্যাপারটা খেজুরের রস নিয়ে যে কমিক এলিমেন্টটাকে তৈরি করা হয়েছে ডায়লগস ডেলিভারির মাধ্যমে, এবং প্রথম সিন থেকেই একটা কমেডি ব্যাপার তৈরি করা হয়েছে, যেটা কিন্তু আমার কাছে পজিটিভ লেগেছে। এই সিনেমার মধ্যে অনেক কমেডি এলিমেন্টস রয়েছে, যেটা যদি মানে কুকুরের পটি নিয়ে যদি কথা বলি, বা অনেক কিছু দিক রয়েছে কমেডি এলিমেন্টসের মধ্যে। যে ডায়লগগুলো কিন্তু সত্যি শুনতে ভাল লাগছে, মনে হবে না যে পেটে কি বলবো কাতুকুতু দিয়ে সুরসুরি দিয়ে হাসি পাওয়ার মতো হাসি। এটা কিন্তু সত্যি মানে ওয়ার্ক করছে ডায়লগস অনুযায়ী। কমেডি যেগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু পুরো সিনেমা জুড়ে ওয়ার্কেবল। সেকেন্ড যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাজকুমার ক্যারেক্টারটায় আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকেই, মানে ওই সিনটার পর থেকেই, যে সে চাইছে আমেরিকায় যেতে, কিন্তু তার ভিসা বারবার ক্যান্সেল হয়ে গেছে, বারবার মানে কি বলবো ডিসঅ্যাগ্রি করে দেওয়া হয়েছে, অ্যাপ্রুভড হয়নি, এবং যদি পরবর্তীকালে সে ভিসার অ্যাপ্লিকেশান দেয় তাহলে এবার তাকে জেল খাটতে হবে। তো সেটার আফসোস একটা রয়েছে ছেলেটার মধ্যে, এবং সে বারবার বাবাকেও বলে যে আমেরিকায় যাবে, কিন্তু ভিসা হচ্ছে না, তার টাকা লাগবে। তো এই একটা ব্যাপার, মানে পরিপূর্ণতা পাচ্ছে না, মানে সে চাইছে যেটা তার ছোটোবেলা থেকে যেটা ইচ্ছা যে আমেরিকা যাবে, সেটা সে কোথাও গিয়ে মানে ফিল করতে পারছে না। এবং তারপরেই এন্ট্রি হয় আমাদের নায়িকা অর্থাৎ কোর্টনি কফি। তো কোর্টনি কফির চরিত্রটা এই সিনেমাটার মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট নয়। এবার কেন ইম্পর্টেন্ট না সেটা আমি সবার শেষে বলবো ভিডিওর, যখন এই বিভিন্ন স্ট্রাকচারগুলো নিয়ে কথা হলো মানে তখন আমি আলোচনা করব। কিন্তু কোর্টনি কফির ইংলিশ ভয়েসের যে উচ্চারণটা আমরা শুনেছিলাম এর আগে, রাজকুমার যখন শুটিং শুরু হয়নি তার আগে থেকেই তার বাংলা শেখা প্র্যাকটিস হয়েছিল। হিমেল আশরাফজিও বারবার মানে তাকে মানে পোস্ট করেছিল তাকে নিয়ে, যে সে বাংলা শিখছে, আমি বাংলা শিখছি। তো সেই অনুযায়ী বাংলা যেই মানে আমরা যেটা শুনছি, সে যেই মানে কথাটা বলছে, সেটা কোথাও গিয়ে আমার ভালো লাগেনি। হ্যাঁ, ইংলিশেই কথা বলতে পারতো, কিন্তু যেই বাংলা ওয়ার্ডগুলো সে বলছে না, আমার কোথাও গিয়ে ভালো লাগেনি। এবং তার স্কোপ, তার স্ক্রিন প্রেজেন্টও যে সিনেমাটার মধ্যে অনেক জায়গায় রয়েছে এমনটাও নয়, গল্পের চাহিদা মতো তাকে রাখা হয়েছে, কিন্তু তার অ্যাক্টিং কোথাও গিয়ে আমি বলবো না যে খুব ভালো লেগেছে। পরের পয়েন্টেই কথা বলতে আসবো বরবাদ।
বরবাদ গানটা দুটো পার্টে রাখা হয়েছে সিনেমাটার মধ্যে। প্রথম অংশটুকুই আমরা দেখতে পাচ্ছি যে যখন আর কি তার সঙ্গে বিয়ে হচ্ছে, মানে কোর্টনি কফির সঙ্গে যখন স্যাম, মানে আমরা জানি যাকে রাজকুমার হিসেবে দেখতে পাচ্ছি, তার মেয়ের নাম তো স্যাম, তো স্যামের সঙ্গে যখন সেই বিদেশি মেয়ের বিয়ে হচ্ছে, কারণটা কি, কারণটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, যাই হোক সেটা নিয়ে আলোচনা করছি না। তো বিয়ের মুহূর্ত, মানে বিয়ে হওয়ার আগের যে মানে কি বলবো প্রপোজালটা, যেই পরিস্থিতিটা হয়, তো সেরকম একটা মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে। গানের লিরিক্সগুলো এত সুন্দর করে মিলে যাচ্ছে, ভালো বাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি, এই একটা মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে। মানে প্রথম অংশটুকু যখন বিয়ে হয়নি তাদের, তার পরের অংশটুকুতে আরও একটা মোমেন্ট ক্রিয়েট করা হচ্ছে যখন আর কি তারা আমেরিকায় পৌঁছে যাচ্ছে, তখন কিন্তু সিচুয়েশনটা আলাদা। মানে দুটো পার্টে গানটাকে কিন্তু রাখা হয়েছে সিনেমাটার মধ্যে। আমরা হয়তো একটা পুরো গান শুনেছি, ঠিক আছে, একটা ভিডিওর মধ্যে, কিন্তু সিনেমাটার মধ্যে খুব সুন্দর করে বুদ্ধি করে সিচুয়েশনাল ব্যাপারগুলোকে দেখানোর জন্য দুটো পার্টে রাখা হয়েছে, যেটা আমার কাছে সত্যি কথা বলতে খুব পজিটিভ দিক লেগেছে। এখানে তারিক আনাম খানের যদি কথা বলি, তার অ্যাক্টিং আমার খুব ভালো লেগেছে। তারপরে শাকিব ভাইয়ের যে নানির চরিত্র, মানে দাদির চরিত্র, সরি নানি বলছি, দাদির চরিত্র আর কি, যে মানে প্লে করেছে, যিনি খুব বয়স্ক, তাকে নাটকেও, বিভিন্ন নাটকে আমি দেখে থাকি, তার অভিনয় সত্যি কথা বলতে ফ্যান্টাস্টিক। এমন একটা ইমোশনাল মোমেন্ট ক্রিয়েট হবে যেটাও মানে সিনেমা হলে আই থিঙ্ক ওই জায়গাটায় সবার চোখ থেকে জল বেরোবে, ওই যে দাদিকে নিয়ে যে ইমোশনাল পোর্শনটা, তো ওই জায়গাগুলো আমার বেশ ভালো লেগেছে অ্যাক্টিং ওয়াইজ। তারিক আনাম খানেরও যেটুখানি অ্যাক্টিং দেখলাম, তারিক আনাম খান সত্যি কথা বলতে মানে একজন লেজেন্ড, মানে তার অ্যাক্টিং আমি যে কটা সিনেমায় বা যে কটা নাটকে দেখেছি আমার বেশ ভালো লাগে। এবং এছাড়াও সাইড কাস্টিংয়ে যাদেরকে দেখতে পেলাম তাদেরও অ্যাক্টিং ভালো, সবার অ্যাক্টিংই মোটমাট ভালো, একমাত্র উইদাউট কোর্টনি কফির অ্যাক্টিং আমার খুব একটা মন কাড়েনি। এবার আসবো ফাইটিং। সিনেমার মধ্যে এমন একটা অ্যাকশন দৃশ্য রয়েছে, মানে প্রথমে নয়, প্রিয়তমায় যেমন একদম প্রথমেই একটা অ্যাকশন সিকোয়েন্সেই শাকিব ভাইয়ের এন্ট্রিটা হয়, কিন্তু এইখানে কিন্তু কোনো অ্যাকশন সিকোয়েন্স ওই রকমভাবে প্রথমে রাখা হয়নি, কমেডি এলিমেন্টস দিয়ে স্টার্ট করা হয়েছে। কিন্তু এমন একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি বারের মধ্যে, সেই অ্যাকশন সিকোয়েন্সটা মোটামুটি ভালো। এবার হ্যাঁ, আমাদের নিশ্চয়ই খেয়াল রয়েছে কিছু মাস আগে হিমেল আশরাফজি একটা ইন্টারভিউতে বলেছিল এই অ্যাকশানটা করতে নাকি 70 লক্ষ টাকা খরচ। আমার এই অ্যাকশানটা দেখে কোথাও গিয়ে মনে হয়নি এই অ্যাকশানটা করতে 70 লক্ষ টাকা খরচ, কারণ এইখানে এমন কিছু অ্যাকশান নয়, আমি সব দৃশ্যটাই ভালো করে দেখলাম, হ্যান্ড টু হ্যান্ড মানে মারামারির দৃশ্য, ঘুষি মারছে, এরকমই অ্যাকশান রয়েছে। তার সঙ্গে সঙ্গে কাঁচের বোতলের আর কাঁচ ভেঙে যাওয়ার, মানে কাঁচ ভেঙে একজন পড়ে যাচ্ছে আর কাঁচের বোতল দিয়ে অ্যাকশানস ছিল। তো কাঁচের বোতলগুলো দেখেই বোঝা যাচ্ছে ওগুলো ভিএফএক্সে করা, আর কাঁচ ভেঙে একজন মানে পড়ে আছে, যেটা আমরা প্রত্যেকটা সিনেমার মধ্যেই কমন ব্যাপার দেখেই থাকি অ্যাকশানের মধ্যে। এটা করতে আমার কোথাও গিয়ে মনে হয় না 70 লাখ টাকা খরচ হয়েছে, খুব বেশি হলে ম্যাক্সিমাম মানে 5 থেকে 6 লাখ টাকা খরচ হবে। এবং এই অ্যাকশানটা কিন্তু চেন্নাইতে হয়েছে, মানে আমাদের ইন্ডিয়াতেই হয়েছে, এবং রাজেশ কান্নান সেই অ্যাকশানটা করেছে। তো আমার কোথাও গিয়ে মনে হয়নি এই অ্যাকশানটা দরুন, বা যেই অ্যাকশানটা আমাদেরকে দেখানো হয়েছে বারের সিকোয়েন্সটার মধ্যে, সেটা মানে 60 লক্ষ টাকা বা 70 লক্ষ টাকার অ্যাকশানটা ঠিক আছে, কিন্তু আমার না কোথাও ওই কথাটা মনে পড়ে গেল যে হিমেল আশরাফজি বলেছিল না যে 70 লক্ষ টাকার অ্যাকশান, 60 থেকে 70 লক্ষ টাকার অ্যাকশান। আমি কথাটার সঙ্গে ডিসএগ্রি করি। আর একটা বিষয়, এই অ্যাকশানটা যখন আমরা দেখতে পাচ্ছি, মানে বারের মধ্যে যে অ্যাকশানটা রাখা হয়েছে তার ঠিক আগের মুহূর্তে যদি ভালো করে লক্ষ্য করে দেখো, সেখানে এমন একটা জিনিস দেখানো হয়েছে, মানে সকালবেলায় শাকিব ভাইয়ের ড্রেস আপও সেম ছিল, মানে যেই ড্রেস আপে আমরা দেখতে পাচ্ছি অ্যাকশানটা করতে, যার থেকে আর কি কোর্টনি কবির একটা ব্যাক স্টোরি শোনে, তখন শাকিব ভাইয়ের দেখবে মুখটা মানে ফেসটা তখনও কিন্তু পুরো গোবদারি ছিল না, মানে জাস্ট হালকা হালকা গোবদারি গজিয়েছে, এমন একটা মুহূর্ত দেখানো হচ্ছে। কিন্তু সেই দিনই আবার রাত্রির বেলা, মানে যখন আর কি অ্যাকশানটা হচ্ছে, তখন আমরা দেখছি ফুল বিয়ার্ড, এই ব্যাপারটা খুব চোখে লাগছে। আবার পরের সিনে দেখি মানে যেরকম আগের লুকে ছিল সকালবেলা ঠিক সেরকম হয়ে আছে, মানে দাড়িগোপ কাটা। তো এই ব্যাপারগুলো আই থিঙ্ক একটু দেখে শুনে করাটা উচিত ছিল, মানে বোঝাই যাচ্ছে যে দুটো দৃশ্য কিন্তু একেবারেই আলাদা আলাদা টাইমে শ্যুট করা, ঠিক আছে, মানে আকাশ পাতাল তফাৎ। একটা দৃশ্য সকালবেলা যেটা আমি শ্যুট করছি সেখানে দেখছি আমি মানে হাফ দাড়িগোপ, আবার বিকেলের দৃশ্যেই সেই মানুষটারই পুরো ফুল দাড়িগোপ হয়ে যাচ্ছে, ব্যাপারটা খুব চোখে লেগেছে, তার জন্যই কোথাও গিয়ে এই পয়েন্টটা বললাম। এবং পরের দৃশ্যতেই আমরা দেখতে পাচ্ছি গোবদারি কাটা, এবং অ্যাকশানের পরের দৃশ্যটায় যেখানে আমরা দেখতে পাচ্ছি পুরো গোবদারি কাটা, সেইখানে নিশানা গানটার ব্যবহার করা হয়েছে, ওই জায়গাটা কিন্তু আবার একটা মাধুর্য চলে আসে।
মানে ওই সিচুয়েশানে ওই গানটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে খুব পারফেক্ট, খুব সুন্দর, মানে মানিয়েছে ব্যাপারটা। সত্যি কথা বলতে খুব দুর্দান্তভাবে মানিয়েছে আমার পার্সোনালি কোথাও গিয়ে মনে হলো। বিশেষ করে ওই জায়গায় শাকিব ভাইয়ের অ্যাক্টিং, মুখের এক্সপ্রেশন এতটাই মানে কি বলবো প্রফেশনাল লাগছে তাকে। তার মধ্যে না অভিনয় সত্তাটা রয়েছে, ওই জায়গাগুলো দেখেই বোঝা যায়। আমি একটা সিনের মানে কথা বলছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রহিমা খাতুনের ওই কবরস্থানটা, রহিমা খাতুন ক্যারেক্টারটা বুঝতেই পারছো কার কথা বলছি। তো ওই জায়গাটায় যে ইমোশন সিনটা করা দরকার বা মুখের যেরকম এক্সপ্রেশন হওয়াটা দরকার এবং তার সঙ্গে সঙ্গে যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর হওয়া দরকার, জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে এডিট হয়েছে। মানে আমি অ্যাক্টিংয়ের দিক থেকে বলছি না, আমি বলছি যে আমি সিনেমা দেখছি, আমার ওই জিনিসটা ফিল করাচ্ছে, একটা ভালো গল্প দেখছি, ওই জিনিসটাও ফিল করাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিংটাও এত সুন্দর, মনে হচ্ছে আমি একটা সত্যিকারের ঘটনা দেখছি। তো এই জিনিসগুলো সত্যি ভালো সিনেমাটার মধ্যে। এই সিনেমার মধ্যে আমরা আরশ খানকেও দেখতে পাই নাটকে, কয়েকটা নাটক তার আমি দেখেছি রাজকুমারের। মানে সত্যি কথা বলতে যখন থেকে শুনেছি যে তারিক আনাম খানের ছোটোবেলার ক্যারেক্টারটা আরশ খানই করেছে, আমি আরশ খানের বেশ কয়েকটা নাটকও দেখেছি। আমি তার আগে পর্যন্ত বাংলাদেশের অনেক নাটকই দেখেছি, কিন্তু আরশ খানকে চিনতাম না বা আরশ খানের নাটক আমি দেখিনি, কিন্তু রিসেন্ট টাইমে আমি দেখেছি। তো আরশ খানকে কিন্তু সিনেমাটার মধ্যে ভালো লেগেছে, কিন্তু তার যে মেকআপটা করা হয়েছে সেটা খুব চোখে লাগছে। বিশেষ করে বৃষ্টির দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছে যে সে পুকুর থেকে আসছে, ওই যে যখন একটা জিনিস দেখে ফিরছে তখন বৃষ্টিটা হঠাৎ করে নামলো, এবং বৃষ্টি নামাতে কী হলো, তার যে দাড়িটা ছিল সেটা পুরো বোঝা যাচ্ছে যে পুরো মেকআপ, মানে দাড়িটা যে ফলস ওটা পুরো বোঝা যাচ্ছে। তো ওই জায়গাগুলো একটু ঠিক করা যেত। এবং সেই জায়গাতেও বাচ্চা শাকিব খান মানে ছোট স্যাম যে ক্যারেক্টারটা প্লে করেছে, বাচ্চাটাকে এত মিষ্টি দেখতে, এতটাই সুইট, এবং সে যে কাঁদছে না, ওই যে কান্নার আওয়াজটা ব্রিলিয়েন্ট ভাই। বাচ্চাটাকে তো আমি 100 দেবো অভিনয়ের দিক থেকে, সে একজন ভালো অভিনেতা হতে পারবে, আমার একটুখানি বিশ্বাস। কিছুক্ষণের জন্যই হয়তো আমরা বাচ্চাটাকে সিনেমার মধ্যে দেখেছি, আমার মানে বিশাল ভালো লেগেছে ওই সিনটা, এত সুন্দর। এবং সেখানে তোমরা এতদিনে হয়তো সবাই জেনে গেছো, আমি এই ভিডিওটা করার আগেও বলে দিয়েছি যে কিছু হয়তো স্পয়লার থাকবে। মাই সেই জায়গাতে মাইও আমার কোথাও গিয়ে মনে হয়েছে বেস্ট পারফরমেন্সটা দিয়েছে। হ্যাঁ, শুধু একটা আমার মানে মাইনাস পয়েন্ট লাগলো আরশ খানের দাড়িটা, ওটা আই থিঙ্ক আরেকটু ভালো রকমভাবে মেকআপ করলে ভালো লাগতো। এবং সবার শেষ যেই বিষয়টাকে নিয়ে কথা বলবো এই সিনেমাটার জন্য, সেটা হচ্ছে ক্লাইম্যাক্স, যেটা নিয়ে অনেকের হয়তো প্রশংসা শুনেছি, আবার যেটার জন্যই হয়তো দর্শকের যেটা দরকার ছিল, দর্শকের যে রেসপন্সটা দরকার ছিল, আমি এটা প্রথমেও বলেছিলাম যে প্রিয়তমা যেরকম হলো সেই রকম হয়তো রেসপন্সটা ক্রিয়েট করতে পারলো না রাজকুমার। কেন? সেটার কারণটা হচ্ছে ক্লাইম্যাক্স অনেকের পছন্দ হয়েছে, অনেকের পছন্দ হয়নি, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় এই পুরো গল্পটা দেখে, এই পুরো সিনেমাটা দেখে আমার এতদিন মনে হচ্ছিল যে ক্লাইম্যাক্সে শাকিব খান মরে যাবে। কী হলো, কী করলো হিমেল আশরাফজি, এটা না করলেও ভালো হতো। মানে গল্পের চাহিদা অনুযায়ী স্যাড এন্ডিং আমার কোথাও গিয়ে মনে হচ্ছিলই না, কিন্তু আজকে যখন পুরো সিনেমাটা দেখলাম, সিনেমাটার যখন ফরম্যাটটা বুঝতে পারলাম, তখন আমার কোথাও গিয়ে মনে হয় হিমেল আশরাফজি গল্পটা কিন্তু ভালো করে সাজিয়েছেন, এবং গল্পের চাহিদা অনুযায়ী ক্লাইম্যাক্সটা কিন্তু তিনি সেই রকমভাবেই শেষ করেছেন। ইয়েস, ক্লাইম্যাক্সটা কিন্তু সত্যি খুব ভালো ছিল, এবং ক্লাইম্যাক্সে গল্পের চাহিদা অনুযায়ী স্যাড এন্ডিংটাকে রাখা হয়, এবং এই ব্যাপারটা ভালো রকমভাবে মানে গল্পের জন্য ভালো রকমভাবে ওয়ার্ক করলেও দর্শকের কাছে হয়তো এই জিনিসটাই খুব একটা ভালো রকমভাবে ওয়ার্ক করলো না। ইয়েস, এটাই আমার পার্সোনালি কোথাও গিয়ে মনে হয়। এবার ব্যাপারটা কেন ক্লাইম্যাক্সে শাকিব ভাই মরে গেল কেন, এটা যদি আমি মানে একটা যুক্তিযুক্ত উত্তর দিতে আমি এটাই বলবো যে এমন একটা সিন দেখানো হয়েছে ব্যাক স্টোরির মধ্যে, যেখানে আরশ খানের ক্যারেক্টারটা মানে আরশ খান, তারিক আনাম খানের মানে যে মধ্যবয়স্কটা দেখানো হয়েছে, সে একটা অভিশাপ দিয়েছিল, এবং সেই অভিশাপটায় কী ছিল যে মাহি আবার যখন শাকিব খানকে দেখবে বা শাকিব খানের কাছে আসবে, তখনই কিন্তু সে তার ছেলের মরা মুখটা দেখবে। এবং শেষে কি হয়েছিল, রাজকুমার তার মায়ের কাছে গেছে, অর্থাৎ রাজকুমার ভিলাতে গেছে, সেই জায়গায় রাজকুমার কিন্তু মাইয়ের কাছে এসছে, মাই কিন্তু রাজকুমারের কাছে যায়নি, কিন্তু তাও কোথাও গিয়ে দুটো ব্যক্তি মানে পাশাপাশি বা কাছাকাছি, এই জিনিসটাই কোথাও গিয়ে সেই অভিশাপটাকে কার্য করে তোলে, মানে কার্যকারিতা হয়ে যায় সেই অভিশাপটা। এবং দেখুন সেই অনুযায়ী কিন্তু রাজকুমারের মৃত্যু হলো, এবং আমার কোথাও গিয়ে এটা হট করে মাথায় আসে এই ব্যাপারটা
যে হ্যাঁ অভিশাপটা তো দিয়েছিল, এবং আই থিঙ্ক সেই অভিশাপটাকেই কার্যকারিতা করার জন্যই হিমেল আশরাফজি এন্ডিংটা এরকমভাবে করেছে, স্যাড এন্ডিং করেছে। কিন্তু এডিটিংয়ের জন্য কোথাও গিয়ে আমার মনে হয় যে লাস্টে যে এডিটিংটা করা হয়, মানে সেই জায়গায় যদি দেখিয়ে দেওয়া যেত যখন রাজকুমার মরল, রাজকুমারের গায়ে গুলি লাগলো 3টে, আই থিঙ্ক ওই জায়গাটায় দেখিয়ে দেওয়া উচিত ছিল যে হ্যাঁ এরকম একটা পাস্ট ছিল যেখানে এই ডায়লগটা বা এই সংলাপটা ছিল, মানে তারিক আনাম খানের ক্যারেক্টারটা বলেছিল মাইয়া মাইকে, মানে আরশ খান বলেছিল মাইয়া মাইকে যে তুমি যখনই তোমার ছেলের সামনে আসবে তোমার ছেলের কিন্তু তুমি মরা মুখ দেখবে। এবং দেখো ভালো করে বন্ধুরা, শেষটা কিন্তু তাই হয়েছে। এই ব্যাপারটা হয়তো অনেকের মাথায় আসেনি বা দর্শক হয়তো ব্যাপারটাকে ভালোভাবে নিতে পারেনি যে শাকিব খান মরে গেল, কিন্তু হ্যাঁ আমারও এই জিনিসটা এতদিন মনে হচ্ছিল তোমাদের কথা অনুযায়ী। আমার সিনেমাটা দেখে কিন্তু হঠাৎ করে এই জিনিসটা মনে হলো যে না, এন্ডিংটা কিন্তু গল্পের চাহিদা অনুযায়ী এন্ডিং কিন্তু এন্ডিংয়ের মতো করেই হয়েছে, গল্পের মতো করেই হয়েছে। হ্যাঁ এবার যেহেতু শাকিব খান মরে গেছে এটা হয়তো দর্শক সেই রকমভাবে নিতে পারিনি। এবং সেই জায়গায় শাকিব ভাইয়ের এক্সপ্রেশন বস আমরা গানেও দেখেছি, সেই মা গানটাতেও আমরা দেখেছি কি এক্সপ্রেশন ছিল, তো সেটাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। যেই লোকেশানটা আমরা দেখতে পাচ্ছি, মানে রাজকুমার ভিলা যখন সেই জায়গাটায় পৌঁছাচ্ছে, মানে আমাদের রাজকুমার একটা আলাদা ক্রিয়েশন কোথাও গিয়ে মনে হয়েছে, একটা আলাদা মোমেন্ট সৃষ্টি হয়েছিল ওই শেষটা। এবার যেটা আমি বললাম যে প্রিয়তমার ফরম্যাটের সঙ্গে অনেক জায়গায় মিল, ইয়েস প্রিয়তমার ফরম্যাটেই কিন্তু গল্পটা এগিয়েছে। এই কথাটা হয়তো অনেকে রিভিউতে বলেনি, আমার কোথাও গিয়ে মনে হয়েছে সিনেমাটা দেখার পরে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, প্রিয়তমায় সব থেকে হাই পয়েন্ট আমার কোথাও গিয়ে মনে হয়েছে প্রিয়তমা রাজকুমারের মধ্যে অবশ্যই রাজকুমারের একটা ভালো গল্প রয়েছে, সেটা কিন্তু প্রিয়তমায় ছিল না। কিন্তু তাও দেখো প্রিয়তমা দর্শক বেশি ভালোবাসা দিয়েছে কেন? কারণ প্রিয়তমার মধ্যে একটা এফেক্টিভ ব্যাপার ছিল, প্রিয়তমার শাকিব খানের থার্ড লুক, যেটা সিনেমার এক্সপেকটেশনকে এই থেকে এই জায়গায় নিয়ে গেছিলো। কিন্তু রাজকুমারের ক্ষেত্রে সেটা হয়নি, কারণটা রাজকুমারের মধ্যে সেরকম লুকস আমরা দেখিনি, রাজকুমারের মধ্যে সেই এফেক্টিভ ব্যাপারটা ছিল না, যার জন্য হয়তো এক্সপেকটেশনটাও সেই রকমভাবে তৈরি হয়নি রাজকুমারের ক্ষেত্রে। কিন্তু হ্যাঁ সাকিবিয়ানরা সবসময় শাকিব খানকে পছন্দ করে বলে সিনেমা দেখতে যায়, সিনেমা হিট করিয়ে দেয়। কিন্তু আমারও এই সিনেমাটা দেখার পর কোথাও গিয়ে মনে হলো যে এই সিনেমার যে ফরম্যাটটা, মানে হিমেল আশরাফজি ডিরেক্টর হলেও ফরম্যাটটাও কিন্তু সেমই। যদি ভালো করে লক্ষ্য করে দেখো, প্রিয়তমার ফার্স্ট মানে শুরুটাই হয়েছিল একটা অ্যাকশন সিকোয়েন্স দিয়ে শ্যুট, মানে একদম ছোটোখাটো অ্যাকশন দিয়েই শুরু হয়েছিল। তারপরের সিনটাই কী ছিল, যেটা সে একটা দাদার ব্যাপার নিয়ে ব্যস্ত হয়ে গেছিলো, তার দাদার সঙ্গে একজন ভিলেন রয়েছে, একটা খাড়াখাড়ি চলছিল এরকম একটা বিষয় নিয়ে, মানে সুমন বারবার টেন্স ছিল, ঠিক আছে। তো সেম টু সেম রাজকুমারের মধ্যেও ভালো করে দেখবে যে প্রথমে কিন্তু অ্যাকশান না থাকলেও একটা কমেডি এলিমেন্টস তৈরি করা হয়েছে। তো কমেডি এলিমেন্টসটা শেষ হওয়ার পরেই আমরা দেখছি একটা আলোচনামূলক ব্যাপার চলে আসছে বাবার সঙ্গে, যে সে আমেরিকা যেতে চায়, এরকম একটা কিছু করতে চায়। তখন বাবাও তাকে বলছে সে যদি আবার আমেরিকায় চলে যায় তার একটা মরামুখ দেখতে হবে, এরকম একটা সিচুয়েশন। মানে কি ফরম্যাটটা কিন্তু সেম। আরও একটা এক্সাম্পল দিচ্ছি, প্রিয়তমার মধ্যে ইদিকার যে ব্যাপারটা, মানে ইদিকা যে মারা গেছিলো সেটা কেন, সেটার কারণটাও কিন্তু অনেকটা পরেই এসছে। মানে প্রথম দিকে ক্লিয়ার না থাকলেও সেই ব্যাপারটা কিন্তু আসেনি আমাদের কাছে, সেকেন্ড হাফ থেকে এসছে। সেম টু সেম যদি আমি রাজকুমারেরই কথা বলি, প্রথম থেকে কিন্তু মা নিয়ে কিন্তু সেরকম কিছুই ছিল না। মানে রাজকুমার অ্যাকচুয়ালি আমেরিকাতে যাচ্ছে কেন, তার মনের মধ্যে একটা যে খুঁত ছিল যে সে তার মাকে বার করবে, সেটা কিন্তু আমরা জানতে পারি সিনেমার সেকেন্ড হাফ, মানে ইন্টারভেলের পোর্শনের থেকে। ইন্টারভেলে আমরা তাকে দেখতে পাচ্ছি যে তাকে পুলিশ অফিসার জেলে নিয়ে চলে যাচ্ছে, আমেরিকার পুলিশ অফিসার মানে ইউএসের পুলিশ অফিসার। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে মাকে খুঁজছে অ্যাকচুয়ালি। তো এই ব্যাপারগুলো কিন্তু ফরম্যাট ওয়াইজ বা চিত্রনাট্য অনুযায়ী যদি ভালো করে মিলিয়ে দেখো, প্রিয়তমার ফরম্যাটেই কিন্তু রয়েছে। কিন্তু আমি হ্যাঁ যদি কম্প্যারিজনও যদি করে থাকি, অবশ্যই রাজকুমারের গল্প যেটা আমি দেখে বুঝলাম ভাই প্রিয়তমার থেকে ফার বেটার। এবং প্রিয়তমার মধ্যে কী ছিল, মানে কেমিস্ট্রিটা ছিল সবথেকে বড় কথা। মানে শাকিব খান, ইদিকা পাল, সুমন আর ইতি, এদের কেমিস্ট্রিটা খুব ভালো মানিয়েছিল, যেটা কিন্তু রাজকুমারে নেই। এবং রাজকুমারের মধ্যে যেটা বললাম যে প্রিয়তমার মধ্যে যেমন থার্ড লুকটা, মানে এক্সপেকটেশনটাকে এই থেকে এই পর্যায়ে নিয়ে চলে গেছিলো, রাজকুমারের মধ্যে সেরকম লুকসও ছিল না যেটাকে হয়তো সেই পর্যায়ে নিয়ে যাওয়া যায়নি, কারণ গল্পের মধ্যে সেরকম জিনিসই আসেনি। হ্যাঁ এবার যদি মাইয়া মাই লুকটাকে যদি আগে থেকে পাবলিশ করতো প্রোডাকশন হাউস, আই থিঙ্ক হলেও হতে পারতো, নট গ্যারেন্টি। এবং সেম মেকআপটাই তোমরা দেখবে, মানে সেরকম পরন, যেরকম চুলের কালার আমরা থার্ড লুকে দেখেছিলাম প্রিয়তমার শাকিব খানের থার্ড লুক, একটা বৃদ্ধ, ঠিক সেম টু সেম বৃদ্ধ বয়স্ক লুক আবার মাইয়া মাইরু আমরা দেখতে পাচ্ছি সবার শেষে গিয়ে।
কিন্তু মেকআপের দিক থেকে অবশ্যই মানে প্রিয়তমা শাকিব খানের থার্ড লুকটা বেস্ট ছিল, এবং এইখানেও আমরা মাই যে লুকটা দেখলাম ভালো, কিন্তু ওই পর্যায়ে যায়নি। দেখে বোঝা যাচ্ছে মাথার এই জায়গাগুলো, কপালগুলো যেটা মেকআপ করা হয়েছে, তো ঠিক আছে, মানে যেটা করতে চেয়েছিল আই থিঙ্ক সেই অনুযায়ী যদি বিবেচনা করে দেখি, এটা বেশি লোকের পছন্দ হওয়া উচিত ছিল, এটা বেশি কালেকশন করা উচিত ছিল, প্রিয়তমার থেকেও বেশি কালেকশন করা উচিত ছিল, কিন্তু সেই জায়গাটা কোথাও গিয়ে পূরণ হলো না। তো প্রিয়তমার থেকে ভালো হওয়া সত্ত্বেও কিছু কিছু জায়গা এমনও ছিল যে হ্যাঁ ভাইবসটা কিন্তু প্রিয়তমাই লাগছিল। আমি যেগুলো এতক্ষণ মানে উদাহরণও দিলাম, যেগুলো কোথাও গিয়ে একটু মাইনাস পয়েন্টই লেগেছে, ব্যাস এটাই বলবো। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আমার রাজকুমার দেখে এটাই মনে হয়েছে যে গল্পের দিক থেকে হিমেল স্টার যেটা বলার চেষ্টা করেছে, হয়তো অনেকেরই মনে হবে যে মরে যাচ্ছে একই ব্যাপার হয়ে আছে, কিন্তু গল্পের চাহিদা অনুযায়ী বা গল্পের প্রেজেন্টেশন অনুযায়ী রাজকুমার কিন্তু প্রিয়তমার থেকেও আমার কোথাও গিয়ে মনে হয় যে গল্পের দিক থেকে খুব ভালো। কিন্তু হ্যাঁ কেমিস্ট্রি নেই সিনেমাটার মধ্যে, মানে শাকিব খান কোর্টনি কফিকে মানে সত্যি কথা বলতে সেরকম স্কোপও নেই, তার কোনো স্কোপও নেই স্ক্রিন প্রেজেন্টের মধ্যে গল্পের চাহিদা অনুযায়ী। তার সঙ্গে শাকিব খানের যে কেমিস্ট্রিটা, যেটা কোথাও গিয়ে মনে হয় আমার মাইনাস পয়েন্ট, মানে কেমিস্ট্রিটা দেখানো যেতে পারতো, যেই জিনিসগুলো দেখানো হচ্ছে সেটা কোথাও গিয়ে ওয়ার্ক করেনি। কিন্তু অপরদিকে শাকিব খানের যে ইমোশনাল পোর্শনগুলো দেখানো হয়েছে, মানে যখন সে মাকে খোঁজা শুরু করে, সেই ব্যাপারগুলো কিন্তু খুব মানানসই, খুব অ্যাগ্রেসিভ লাগছে জিনিসগুলো সেই লুক অ্যান্ড ফিল দেখে। এবং বিজিএমও খুব ভালো, লাস্টের বিজিএমটা তো অসাধারণ ছিল, যখন সে মাকে দেখলো, ঠিক আছে, ওই বিজিএমটা সেরা ছিল। প্রিন্স মাহমুদের গান ছিল ভালো, গানের দিক থেকে বিজিএমের দিক থেকে জিনিসগুলো খুব ভালো লেগেছে। সিনেমাটোগ্রাফি আমার খুব একটা ভালো লাগেনি, যেরকম প্রিয়তমাতে দেখেছিলাম সেরকমই সিনেমাটোগ্রাফি এখানে দেখেছি, বরঞ্চ প্রিয়তমায় আমেরিকার কোনো সিন ছিল না, তাও দেখতে ভালো লাগছিলো। এখানে আমেরিকার সিনগুলো কোথাও গিয়ে মনে হয়েছে যে মানে যেরকম দেখে থাকি নর্মাল সেরকমই ভালো করা যেত, এই জিনিসগুলো আমার কোথাও গিয়ে মনে হয়। এবং কোর্টনি কফির বাংলা বলাটাও আমার খুব একটা ভালো লাগেনি। ব্যাস এটাই বলবো, আমার রাজকুমার ভালো লেগেছে, গল্পের ফরম্যাট অনুযায়ী খুব ভালো। এবার কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে প্রিয়তমা ওই ভাইবসটাও দিচ্ছিল, যেটা কোথাও গিয়ে মাইনাস পয়েন্ট আমি মনে করি। তোমাদের কেমন লেগেছে রাজকুমার, তোমরা কি বলতে চাও আমার এই রিভিউটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সবাইকে বললো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে। ব্যাস এটাই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।